টিপিপি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও চুক্তি রক্ষার প্রতিশ্রুতি জাপান ও অস্ট্রেলিয়ার। চীনকে যোগ দেওয়ার আহ্বান, সংবিধান লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা। শান্তি আলোচনায় সিরিয়ার সরকার ও বিরোধী দলীয় প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। সাফল্য অর্জনের আশাবাদ রাশিয়ার। এবং কুয়ালালামপুরে আইএস সন্দেহে 2 বাংলাদেশি সহ আটক 4, তারা জঙ্গি সদস্য সংগ্রহে কাজ করত, দাবি মালয়েশীয় পুলিশের। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ছাত্রলীগের পুনর্মিলনী সমাবেশের খবর। বাংলাদেশ ছাত্রলীগের 69তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে পুনর্মিলনী ও সমাবেশ। কিছুক্ষণের মধ্যে সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সমাবেশের স্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন দলের কর্মী সমর্থকরা। দুপুর 12টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই নেতা কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সমাবেশে যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বঙ্গবন্ধু ও তার আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় তারা স্লোগানও দিতে থাকেন। এবার চলে যাব আন্তর্জাতিক খবরে। প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি টিপিপি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও যে কোনো মূল্যে চুক্তিটি রক্ষার ঘোষণা দিয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। একই সঙ্গে টিপিপিতে যোগ দিতে চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে সোমবার টিপিপি থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে সই করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সংবিধান লঙ্ঘন করে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাইরের দেশ থেকে অর্থ নেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন কয়েকজন আইনজীবী। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার 4 দিনের মাথায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি চুক্তি বাতিলের নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দেশের শিল্প খাতের উন্নয়নে ও মার্কিনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই চুক্তিটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য উৎপাদন করবে তাদের বিরুদ্ধে বড় ধরনের সীমান্ত কর আরোপেরও হুঁশিয়ারি দেন ট্রাম্প। টিপিপি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর অস্ট্রেলিয়া ও জাপান বলেছে যে কোনো মূল্যে চুক্তিটি রক্ষার চেষ্টা করবে তারা। টিপিপিভুক্ত দেশগুলোতে আরো বেশি করে বাজার সম্প্রসারণ ও মুক্ত বাণিজ্যের সুযোগ সৃষ্টির আহ্বান জানান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। চীনের সঙ্গে আমাদের এমনিতেই মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্র টিপিপি থেকে বের হয়ে আসায় আমি মনে করি চীনের সামনে সুযোগ এসেছে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার। এতে করে এর কার্যকারিতা বাড়বে বলেও আমার বিশ্বাস। আমি এখনো মনে করি যুক্তরাষ্ট্রকে ছাড়াও টিপিপিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। আমরা বিশ্বাস করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুক্ত বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন। টিপিপি চুক্তির কার্যকারিতা ও সুফল নিয়ে ভবিষ্যতে আমরা তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাব। আমেরিকার দেশগুলির আরেকটি চুক্তি উত্তর আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের মুক্ত বাণিজ্য বিষয়ক চুক্তি বা নাফটার ভাগ্যও যেন টিপিপির মতো না হয়, সেজন্য এর মধ্যেই তৎপর হয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। চুক্তিটি রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো। চুক্তির আরেক সদস্য কানাডা বলেছে নাফটা রক্ষায় শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসবেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপদেষ্টাদের একটি দল। বৈঠকে নাফটা চুক্তির বিষয়ে কানাডা সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরা হবে বলে জানা গেছে। এদিকে সংবিধান লঙ্ঘন করে ব্যক্তিগত ব্যবসায় বাইরের দেশের সরকারের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সংবিধান বিশেষজ্ঞ। তবে এসব অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে নিজের প্রায় 400 ব্যবসা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে ট্রাম্প সেগুলোর দায়িত্বভার নিজের 2 বড় ছেলের কাছে হস্তান্তর করেছেন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি। যদিও চূড়ান্ত নিয়োগ পেতে সিনেটে আরও একটি ভোটাভুটির মুখোমুখি হতে হবে টিলারসনকে। সোমবার মাত্র 1 ভোটের বিনিময়ে সিনেট কমিটিতে পাশ হয় এক্সন মোবিলের সাবেক এই চেয়ারম্যানের নাম।
এতে কমিটির 11 জন পক্ষে এবং 10 জন ভোট দেন তার বিপক্ষে। তবে পররাষ্ট্রমন্ত্রী হতে হলে 100 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সিনেটে ভোটাভুটিতে জিততে হবে টিলারসনকে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক পম্পেও। সোমবার CIA পরিচালক হিসেবে শপথও নেন তিনি। এর আগে মার্কিন সিনেটে 66-32 ভোটে গোয়েন্দা সংস্থাটির পরিচালক হিসেবে নিয়োগ পান পম্পেও। তার বিরুদ্ধে আসামিদের জিজ্ঞাসাবাদের সময় অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে। দেশের উৎপাদন খাত চাঙ্গা করে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে বিভিন্ন কোম্পানির ওপর থেকে করের বোঝা কমানোর পাশাপাশি নিয়ম নীতি 75% পর্যন্ত শিথিল করার পরিকল্পনা করছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিয়ম নীতি কঠোর হওয়ায় তা শিথিলের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি কোম্পানির জন্য করের পরিমাণ 15 থেকে 20% নামিয়ে আনার পরিকল্পনার কথা জানান তিনি। এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন ব্যবসায়ীরা। But we don't have free trade now. দেশের বাইরে থেকে পণ্য আমদানি কমিয়ে আমরা দেশেই নিজেদের জন্য পণ্য তৈরি করতে চাই। এ কারণেই কর কমানো এবং নিয়মনীতি শিথিলের পরিকল্পনা করছি। কিন্তু কর পরিশোধ ছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি পণ্য বাইরে রপ্তানির জন্য এসব সুবিধা দেয়া হবে না, কারণ অন্য দেশের কাছে আমাদের পণ্য বিক্রিও এত সহজ না। জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্রের সদস্য পদ প্রত্যাহারের প্রস্তাব করেছেন এক জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর। মাইক রাজার্স নামের ওই রিপাবলিকান নেতা বলেন, মার্কিনীদের ট্যাক্স থেকে পাওয়া অর্থ এমন কোন সংস্থার কাছে যাওয়া উচিত নয় যারা যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে না। সেই সঙ্গে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধে সম্প্রতি জাতিসংঘে পাশ হওয়া প্রস্তাবের নিন্দাও জানান রজার্স। সংস্থাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে ইসরায়েলের স্বার্থে কাজ করছে না বলেও অভিযোগ করেন এই রিপাবলিকান। যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিলে সংস্থাটির সদর দপ্তর নিউ ইয়র্ক থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব ধরনের কার্যক্রম থেকেও দেশটিকে বরখাস্ত করবে জাতিসংঘ। সিরিয়ার সংকট নিরসনে আস্তানা শান্তি আলোচনার প্রথম দিনে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও আলোচনাকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছে রাশিয়া। তবে সিরিয়ার সরকারি প্রতিনিধি দলের দাবি, আলোচনায় বিদ্রোহীরা অবাস্তব ও উস্কানিমূলক বিষয় তুলে ধরেছে। অন্যদিকে শান্তি আলোচনা ফলপ্রসূ না হলে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় সোমবার কাজাখস্তানের আস্তানায় পূর্ব নির্ধারিত দুদিনব্যাপী শান্তি আলোচনা শুরু হয়। প্রথম দিন সরকারি ও বিরোধী দলীয় প্রতিনিধি দলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও শেষ দিনের আলোচনায় সফলতা অর্জনের আশা প্রকাশ করেছে রাশিয়া। দুপক্ষের রাজনৈতিক সমঝোতার বিষয়টি সামনে রেখে শান্তি আলোচনা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সিরীয় সরকারের প্রতিনিধিরা। আমরা এখানে একটি সাফল্যপূর্ণ শান্তি আলোচনার জন্য এসেছি, কোনো যুদ্ধের রণকৌশল নির্ধারণ করতে নয়। আলোচনার প্রথম দিনেই আমরা আপনাদের তেমন কিছু জানাতে পারবো না, তবে জাতীয় ঐক্যের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনার শেষ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এদিকে বিরোধী দলীয় প্রতিনিধিরা বলছেন, সিরিয়া সরকার তাদের প্রতিশ্রুতি সঠিকভাবে পালন না করলে কোনো চুক্তি সম্ভব নয়। আলোচনায় আমাদের প্রথম পদক্ষেপ ছিল যুদ্ধবিরতিকে আরো বেশি কার্যকর করা। প্রথম পদক্ষেপ কার্যকর না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী পর্যায়ে যাব না। সিরিয়া সংঘাত শুরুর পর এই প্রথম সরকারি ও বিরোধী প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেছেন। গেল মাসের অস্ত্রবিরতি চুক্তি বজায় রাখার পাশাপাশি সরকার ও বিদ্রোহীদের মধ্যে স্থায়ী সমঝোতা প্রতিষ্ঠাই এই আলোচনার লক্ষ্য। পশ্চিমা সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি ও উচ্চ মধ্যস্থতাকারী পরিষদ সহ অন্যান্য বিদ্রোহী দল এই আলোচনায় অংশ নিলেও জঙ্গি সংগঠন আইএস ও জাবহাত ফাতা আল শামকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। আলোচনায় যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হলেও তারা কোনো প্রতিনিধি পাঠায়নি। এদিকে মাত্র 2 দিনের শান্তি আলোচনায় 6 বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধের প্রত্যাশা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী। সোমবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, সিরিয়া যুদ্ধ বন্ধে এই আলোচনা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই আলোচনাকে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
আস্তানা শান্তি আলোচনার মধ্যেই সিরিয়ার হোমস প্রদেশে বিমান হামলার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটকে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায়। এ হামলায় নিহত হয়েছে অন্তত 12 জন। তবে কারা হামলা চালিয়েছে এ বিষয়ে কিছুই জানা যায়নি। এদিকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যৌথ বিমান অভিযান পরিচালনার দাবি করলেও পেন্টাগনের পক্ষ থেকে এমন দাবি অস্বীকার করা হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সিরিয়ায় গত 18 মাসে মার্কিন সামরিক জোটের বিমান হামলায় 800-রও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন জোটের বিমান হামলায় 820 বেসামরিক নাগরিক নিহত হয়। এর মধ্যে 310 জন নারী ও শিশু। এসব হামলায় হতাহতের পাশাপাশি বেসামরিক নাগরিকদের সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদন আরো বলা হয়, সিরিয়ার বিভিন্ন জায়গায় মার্কিন বিমান হামলায় আইএস সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রায় 7,000 সদস্য নিহত হয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, মালয়েশিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত 10 অভিবাসী শ্রমিকের মৃত্যু, নিখোঁজ আরো 30 জন। ইরাকের যৌথ বাহিনী পূর্ব মসুলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিলেও তা অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর। সোমবার সেনাবাহিনীর এক বিবৃতিতে মসুলের পূর্বাঞ্চল থেকে আইএসকে হটিয়ে পশ্চিম দিকে অগ্রযাত্রার কথা বলা হয়। এর পরপরই দেশটির প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ওই এলাকায় এখনো আইএসকে পুরোপুরি হটানো সম্ভব হয়নি, তবে তারা সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে যাওয়ার দাবি করেন। 1 বছরেরও বেশি সময় ধরে মসুলের বিভিন্ন এলাকায় ইরাকি বাহিনী ও আইএসের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে আসছে। গত বছরের শেষ দিকে মসুল পুনরুদ্ধারের অভিযানে নামলেও জঙ্গি গোষ্ঠীটির প্রতিরোধের মুখে পড়ে ইরাকি বাহিনী। এই অবস্থায় শহরটি ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আইএস সন্দেহে 2 বাংলাদেশি সহ 4 জনকে আটক করেছে পুলিশ। কুয়ালালামপুর থেকে তাদের আটক করা হয় বলে দেশটির পুলিশের বরাতে সোমবার জানায় গণমাধ্যম। আটক 2 বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের দুজনেরই বয়স 27 থেকে 28 বছর। তারা মালয়েশিয়ার বিক্রয় কর্মী হিসেবে কাজ করছিলেন। আটক অন্য 2 জনের মধ্যে একজন ফিলিপিন্সের নাগরিক, আরেকজন মালয়েশীয় নারী। ফিলিপিন্সের ওই নাগরিক আইএসের হয়ে সদস্য সংগ্রহের কাজ করছিলেন বলে জানান মালয়েশীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর। 4 জনকে আটকের তথ্য জানিয়ে সোমবার এক বিবৃতিতে বলা হয়, ফিলিপিন্সের এক যুবক মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের মধ্য থেকে আইএসের সদস্য সংগ্রহ করতে সাবাহ প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন। আটক বাংলাদেশি 2 শ্রমিক ফিলিপিন্সের নাগরিকের প্ররোচনায় আইএসের সমর্থক হয়ে উৎসাহী হয় বলে ধারণা মালয়েশীয় পুলিশ কর্মকর্তাদের। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, ভারতের তামিলনাড়ুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, বেশ কয়েকজন আহত, আটক অন্তত 100। মালয়েশিয়ার জোহর উপকূলের কাছে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত 10 অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরো 30 জন। সোমবার ভোরে 40 জন অভিবাসী শ্রমিকবাহী একটি নৌকা মালয়েশিয়ার উদ্দেশ্যে ইন্দোনেশিয়া ছেড়ে যায়। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে 2 জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের কোনো খোঁজ মেলেনি। পরে মালয়েশিয়া উপকূল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে 6 নারী সহ 10 জনের মৃতদেহ উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত 70 সদস্যের বিশেষ দল। ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ভারতের আইনজীবীদের প্রায় 45% ভুয়া বলে দাবি করেছে দেশটির বার কাউন্সিল। প্রায় 2 বছরের যাচাই বাছাই শেষে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তে পৌঁছায়। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে.এস. খেহারকে সম্বর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে বার কাউন্সিলের প্রধান মনন কুমার মিশ্র বলেন, আইনজীবী যাচাই অভিযানে দেখা গেছে দেশে প্রকৃত আইনজীবীর সংখ্যা অনেক কমে এসেছে। তিনি আরো জানান, সারা দেশের আদালত চত্বরে যারা ঘুরে বেড়ান তাদের মধ্যে 55 থেকে 60% মাত্র প্রকৃত আইনজীবী, বাকিরা ভুয়া। প্রধান বিচারপতির কাছে এ সম্পর্কিত একটি প্রতিবেদনও জমা দিয়েছেন মিশ্র। ভারতের তামিলনাড়ুতে জাল্লিকাট্টু নামে পরিচিত ষাঁড়ের লড়াইয়ের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।
সোমবার চেন্নাইয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এদিকে ভেনেজুয়েলার সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। অন্যদিকে পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি নির্মাণের বিরোধিতা করে বিক্ষোভ করেছে আরব বংশোদ্ভূত শত শত ইসরায়েলি। ষাঁড়ের লড়াইয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে তামিলনাড়ুতে চলমান বিক্ষোভ দমনে সোমবার হার্ডলাইনে যায় পুলিশ। চেন্নাইয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর পরপরই প্রাদেশিক রাজধানী সহ রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়, আটক করা হয় প্রায় 100 জনকে। এই সহিংসতায় উস্কানি দেওয়ার জন্য কর্তৃপক্ষ সমাজবিরোধী একটি পক্ষকে দায়ী করলেও কারো নাম উল্লেখ করেনি। পুলিশের বিরুদ্ধেও সংঘাত চলাকালে সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগ ওঠে। তবে এই অভিযোগ অস্বীকারের পাশাপাশি যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে নিরাপত্তা বাহিনী। যে কোনো ধরনের সহিংসতা রুখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কেউ কেউ এই বিক্ষোভের সুযোগে অসৎ উদ্দেশ্য হাসিল করতে চায়, কিন্তু সমাজবিরোধী ওই পক্ষকে এরই মধ্যে আমরা শনাক্ত করেছি। একই সঙ্গে সব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূর্ব জেরুজালেমে ও পশ্চিম তীরে ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংস ও অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে ইসরায়েলের আরারা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে আরব বংশোদ্ভূত শত শত মানুষ। ইসরায়েলি সেনারা জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ফিলিস্তিনি পতাকা বহনকারী বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনীর লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা যায়। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পদত্যাগের দাবিতে কারাকাসে বিক্ষোভ র্যালি করে বিরোধী দলের শত শত নেতাকর্মী। এই কর্মসূচিতে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। চিলির সান্তিয়াগোতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে প্রায় 50,000 হেক্টর জমি সহ বেশ কিছু ঘরবাড়ি ও কলকারখানা। এছাড়াও রেড অ্যালার্ট জারি করা সহ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের মানুষদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ছড়িয়ে পড়ায় এতে আহত হয়েছেন অনেকে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। এদিকে শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন চিলির পররাষ্ট্রমন্ত্রী। কিউবার হাভানায় বৈরী আবহাওয়া ও বন্যায় অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সতর্কতা জারির পাশাপাশি সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বন্ধ রাখা হয়েছে সেখানকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও বন্যার পানিতে ডুবে গেছে বেশ কিছু ঘরবাড়ি, তলিয়ে গেছে রাস্তাঘাট। কোনো কোনো এলাকায় ভূমিধসের খবরও পাওয়া গেছে। ঝোড়ো বাতাসের কারণে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বৈরী আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ বেড়েছে 9 ট্রিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 19.6 ট্রিলিয়ন ডলার। এমনটাই জানিয়েছে মার্কিন ওয়েবসাইট ইউএস ডেট স্টক ক্লক। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2008 সালে যখন ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন তখন দেশটির মোট ঋণের পরিমাণ ছিল 10.7 ট্রিলিয়ন ডলার। 8 বছরে জাতীয় ঋণের পরিমাণ বেড়েছে 86%। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঔষধ শিল্প, সামাজিক নিরাপত্তা ও সামরিক খাতে। সামরিক খাতে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধীর গতি দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন চীনা অনলাইন জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, গেল 30 বছরে যুক্তরাষ্ট্র শুধু সামরিক খাতে 40 ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। এ অর্থ অবকাঠামো খাত উন্নয়নে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ব্যয় করলে দেশের প্রবৃদ্ধির জন্য ইতিবাচক হতো বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, মেক্সিকো এবং চীনের কারণে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই। যুক্তরাষ্ট্র সঠিক খাতে অর্থ ব্যয় করলে দেশের প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ত বলেও মন্তব্য করেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া শুরুর আগে পার্লামেন্টে ভোটাভুটি আয়োজনের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
ব্রেক্সিটের পক্ষে বিপক্ষে পার্লামেন্টে সদস্যদের মতামত নেয়ার আগে প্রধানমন্ত্রী থেরেসা মে ইউয়ের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নিম্নমানের পাঠদানের অভিযোগে মামলা করেছেন ভারতীয় বংশোদ্ভূত এক শিক্ষার্থী। ফাইজ সিদ্দিকী নামের ওই ব্যক্তি প্রথমে বিশ্ববিদ্যালয়টির পাঠদানের বিষয় নিয়ে প্রশ্ন তুললেও পরে খারাপ শিক্ষাদানের অভিযোগে মামলা করেন। ফাইজের দাবি, বিশ্ববিদ্যালয়টির পড়াশোনার মান হতাশাজনক ও একঘেয়ে, তাই তিনি দ্বিতীয় শ্রেণী পেয়েছেন। এজন্য তাকে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলে ঝামেলায় পড়তে হবে বলেও জানান তিনি। এদিকে ফাইজ সিদ্দিকীর মামলাটি খারিজ করার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। এর আগে গেল সপ্তাহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগের জবাব দিতে রুল জারি করেন উচ্চ আদালত। So Lewis Carroll, of course, inside the Great Hall, or what is said to be the inspiration for it? Well, it is, because it's out in the college grounds. It's a really cool. চীনে এক শিশু নীতি বাতিলের পর গত এক বছরে দেশটিতে জন্মহার 16 বছরের তুলনায় বেড়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিকল্পনা কমিশনের পরিসংখ্যান অনুযায়ী 2016 সালে দেশটিতে প্রায় 1,846,00,000 শিশু জন্মগ্রহণ করে, যা 2015 সালের তুলনায় 11% বেশি, এবং গত বছরে জন্ম নেওয়া শিশুদের প্রায় অর্ধেকই বাবা মার দ্বিতীয় বা তৃতীয় সন্তান বলে জানায় সংস্থাটি। চীনে নারীদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া সত্ত্বেও এই জন্মহার বেড়ে যাওয়াকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন তারা। চীনে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির কারণে 1979 সালে এক শিশু নীতি প্রণয়ন করে সরকার। এতে দারিদ্রতা কমার পাশাপাশি পরিবেশগত ক্ষতি কমেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। Experts say the country needs. China's population is aging fast. Its workforce dwindling. That's a global trend accelerated here. বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে দেখতে গিয়ে হুড়োহুড়িতে এক ভক্তের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গুজরাটের একটি রেল স্টেশনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শাহরুখ খান। কিং খানের নতুন চলচ্চিত্র রইসে বুধবার মুক্তি পাচ্ছে। এই উপলক্ষে মুম্বাই থেকে দিল্লিগামী একটি ট্রেনে যাত্রা করেন তিনি। সমাজসেবী ফরিদ খান পাঠান তার পরিবার নিয়ে হাজির হলেও দেখতে পারেননি শাহরুখকে। প্রচন্ড ভিড়ের মধ্যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। প্রিয় নায়ককে দেখতে স্টেশনে ভিড় জমান আরো অনেকেই। তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাছ শিকার কার না ভালো লাগে, কিন্তু তাই বলে 0 ডিগ্রি তাপমাত্রায় বরফের উপর দাঁড়িয়ে। দর্শক, দক্ষিণ কোরিয়ায় এমন এক আইস ফিশিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এটি কোনো সমতল ভূমি বা খেলার মাঠ নয়, বরফের উপর দাঁড়িয়ে আছেন বিপুল সংখ্যক মানুষ। দক্ষিণ কোরিয়ার হাওয়াচিওনে প্রতি বছরের মতোই এবারও আয়োজন করা হয়েছে আইস ফিশিং ফেস্টিভ্যাল। উৎসবে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে প্রতিদিনই হাজির হচ্ছেন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক। মাছের সন্ধানে কেউ কেউ বরফ হ্রদে গর্ত খুঁড়ে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছেন। বরফের ছোট্ট গর্ত থেকে হঠাৎ মাছ পেয়ে দারুণ খুশি পর্যটকরা। এই প্রথম আমি আইস ফিশিং ফেস্টিভ্যালে অংশ নিয়েছি। এটা খুবই আনন্দের। বন্ধুদের নিয়ে অনেক মজা করছি। এখানে মাছ ধরতে পারা সত্যি অনেক সৌভাগ্যের। আগামী বছর আরো অনেক বন্ধুদের নিয়ে এই উৎসবে আসবো। আমি গত 5 বছর ধরে এই উৎসবে অংশ নিচ্ছি। এটা অনেক বড় অভিজ্ঞতা। এখানে এসে শিশুরা সবচেয়ে বেশি মজা পায়। আমার পরিবারের সদস্যদের নিয়ে ভবিষ্যতেও এখানে আসতে চাই। জমাট বাঁধা হ্রদের প্রায় 12 মাইল এলাকা জুড়ে 23 বছর ধরে চলা এই উৎসবে প্রতি বছর দেশি বিদেশি 15 লাখেরও বেশি পর্যটক অংশ নিয়ে থাকেন। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শীতকালীন উৎসব। প্রতিদিন দেশি বিদেশি লক্ষাধিক পর্যটক এই উৎসবে অংশ নিয়ে থাকে। এখানে যারা আসে তারা অনেক বেশি মজা করে। 14 জানুয়ারি শুরু হয় এই উৎসব চলবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। টিপিপি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও চুক্তি রক্ষার প্রতিশ্রুতি জাপান ও অস্ট্রেলিয়ার। চীনকে যোগ দেওয়ার আহ্বান, সংবিধান লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা। শান্তি আলোচনায় সিরিয়ার সরকার ও বিরোধী দলীয় প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। সাফল্য অর্জনের আশাবাদ রাশিয়ার। এবং কুয়ালালামপুরে আইএস সন্দেহে 2 বাংলাদেশি সহ আটক 4। তারা জঙ্গি সদস্য সংগ্রহে কাজ করত, দাবি মালয়েশীয় পুলিশের।
এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।